আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে মালয়েশিয়ায় প্রবাসীরা দীর্ঘদিন থেকে পাসপোর্ট নবায়ন এই কাজ নিয়ে বেশ হিমশিম খাচ্ছিল। এরপর ই পাসপোর্টের একটি খুবই আধুনিক, যেটা জানেন এখন যেটা চলছে এবং সরকার উৎসাহিত করছে বিশ্বব্যাপী, যার গ্রহণযোগ্যতা আছে, ই পাসপোর্টের একটি নতুন ব্যবস্থাপনা ইএসকেল এর মাধ্যমে এটা শুরু হয়েছে। এটা নিয়ে আবার নানামুখী আহ, উম, প্রশ্ন আছে যে তথ্য ফাঁস হয়ে যাচ্ছে কিনা, কেন বেসরকারি পর্যায়ে এটি হচ্ছে, এটি কেন দূতাবাস করছেন, এই ধরনের নানান রকম প্রশ্ন আছে। সব বিষয়গুলো আজকে চেষ্টা করব যে আমার সাথে যে অতিথিরা আছেন তারা বলবেন। তবে তার মধ্যে একজন আমি বলবো যে বিশেষ অতিথি আছেন, আপনারা আপনাদের অত্যন্ত পরিচিত। তিনি হচ্ছেন অভিনেতা মুরাদ। উনি আহ, এখানে এই অনুষ্ঠানে কো অ্যাঙ্কর হিসেবে যুক্ত থাকবেন। তিনি মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন আমার সাথে, এবং আমার সাথে যারা অতিথি আছেন সবাই মালয়েশিয়ায়। ফলে মুরাদ ভাইকে বলবো যে একটু অতিথিদেরকে পরিচয় করিয়ে দিতে, এবং তারপরে আমি প্রশ্নটা শুরু করব। এবং সাথে সাথে আপনিও কিছু প্রশ্ন উত্থাপন করেন বা জানতে চান, যেগুলো আমাদের অতিথিরা বলবেন। আমি মুরাদ ভাইকে বলছি যে একটু অতিথিদেরকে, দর্শকদেরকে কাছে পরিচয় করিয়ে দিতে। অনেক ধন্যবাদ আপনাকে এবং সকলকে শুভ সন্ধ্যা এবং অনেক অনেক ভালোবাসা রইলো। আমরা ড্রাইভ করতে যাকে দেখছি উনি একজন হাস্যোজ্জ্বল মানুষ। উনি সবসময় আসেন এবং আনন্দে থাকেন। শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং অনেক গুণী মানুষ এবং অ্যাওয়ার্ডও পেয়েছেন। নজরুল ভাই, আপনার পরিচয়টা যদি আপনি একটু এক লাইনে বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। গুড ইভিনিং। আমার নাম অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ। তো আমাকে সবাই নাজমুল হিসেবে চিনে বেশি। তো আমি এখানে পারদানা ইউনিভার্সিটি আছে কুয়ালালামপুরে, পারদানা ইউনিভার্সিটি, ওখানে মেডিকেল ফ্যাকাল্টির অ্যাসোসিয়েট প্রফেসর। বেসিক্যালি এমবিবিএস স্টুডেন্টদের পড়াই। এই আমার আমি দেশের কুমিল্লা বাড়ি আমার। এই সংক্ষিপ্ত আচ্ছা, পরিচয়। জি, নেক্সট। লিটন অপেক্ষা করছে সেই বিকেল যাই হোক, লিটন আমরা শুনি আহ আমি একে লিটন। আমি মালয়েশিয়া থেকে ইউনিভার্সিটি পুত্র, মালয়েশিয়া থেকে পিএইচডি শেষ করেছি সবেমাত্র কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে। আমার রিসার্চের বিষয় ছিল খুবই ইন্টারেস্টিং। আমি লালন নিয়ে কাজ করেছি, লালন হিউম্যানিটি পার্টনার নিয়ে কাজ করেছি, এটাই মালয়েশিয়াতে প্রথম। আর আমি এখানে একটা মালয়েশিয়া স্টুডেন্ট কমিউনিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। সাথে সাথে চেষ্টা করছি কোনো একটা ইউনিভার্সিটিতে হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের দোয়ায়, সবার ইচ্ছা হয়তো ঢুকতে পারবো কোথাও এজ এ লেকচারার হিসেবে। দোয়া রাখবেন সবাই, ভালো থাকবেন, এটাই আমার পরিচিত। জি, আপনার আমার এবং দেশের বাড়ি যশোর। সালাম আলাইকুম। আমি ডক্টর ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী। আমি আছি ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানুতে, মেরিটাইম স্টাডিজ ফ্যাকাল্টির আন্ডারে। আমি মেরিটাইম ল এবং পলিসি নিয়ে কাজ করি। আপনাকে অনেক আচ্ছা, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, ধন্যবাদ। আমি আমি একটু আহ, শুরুতেই যদি আরিফ মুরাদ ভাই, ভাইকে বলি যে ইএসকেল এর যে এই যাত্রা, এই যাত্রাটা মানে একটু যদি কখন থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, একটু যদি মানে দর্শকদেরকে একটু পরিচয়টা করিয়ে দেন ইএসকেল সম্পর্কে। মূলত ই পাসপোর্ট আমাদের প্রতিদিন এখন প্রচুর মানুষ আসে এবং মালয়েশিয়ায় কিন্তু অনেক মানুষের সমাগম, বাঙালি প্রবাসী। তো এই জন্য এখন আমরা খুবই স্বয়ংসম্পূর্ণ এবং আমরা দিনে আহ, অনেক মানুষ, হাজারের উপরে, 1400 অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তো যাই হোক, আমরা এখন খুবই ভালো একটা অবস্থানে রয়েছি। তো সম্প্রতি বাইরে বিভিন্ন রকম গসিপিং হয় এবং বিরোধী পক্ষরা সবসময় আমাদের বিরুদ্ধে নানা ধরনের ভুল তথ্য, মিথ্যাচার করে। তো আজকে আসলে আমরা মুস্তফা ফিরোজ ভাই, আপনিও নিজে এই স্কেল ভ্রমণ করে গেছেন, দেখেছেন আমাদের কর্মকাণ্ড এবং স্যাররা সবাই আমাদের সাহায্য নিয়ে আমাদের সেবা নিতে পেরেছেন। তো আমরা আপনার প্রশ্ন দিয়ে শুরু করি, কারণ আনসার আমরাও দিতে পারবো এবং আমাদের অতিথিরাও অংশগ্রহণ করতে পারবে। যে আমি প্রথমে একটু আহ্বান জানাচ্ছি আহ, যে কোনো একজন আসলে ইএসকেল এর সেবা সম্পর্কে বা তার কার্যক্রম সম্পর্কে, আসলে এটার গুরুত্বটা কি মালয়েশিয়া প্রবাসীদের কাছে। ওকে, ধন্যবাদ। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আহ, আমাদের তো এখন অবভিয়াসলি পাসপোর্ট ই পাসপোর্টে করা লাগছে।
তো স্কেলের লোকেশনটাও আমার কাছে ভালোই লাগছে, কারণ নিচেই পার্কিং পাওয়া যাচ্ছে ইজিলি। এটা একদিক থেকে ভালো লাগছে। তারপর যখন স্কেলে গেলাম, তো এটাতে আমার কাছে যেটা মনে হলো, এখানে অর্গানাইজড, খুবই অর্গানাইজড ভাবে করা হয়েছে। এবং সেম ফ্লোরে তিনটা সেকশনেই আমরা অ্যাপ্লিকেশন হুম। জমা দেওয়া, টাকা পেমেন্ট দেওয়া এবং বায়োমেট্রিক সেকশন, পুরো জিনিসটাই একসাথে করতে পারতেছি এখানে একই দিনে, সেম টাইমে। আমার এই যে মুরাদ ভাই খুবই হেল্প করেছেন, খুবই কোঅপারেটিভ, এবং গিয়াস ভাইয়া খুবই কোঅপারেটিভ। আমার মানে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে তিনটা কাজই একসাথে হয়ে গেছে। আমার আমি খুবই হ্যাপি, মানে তাদের এই সার্ভিসটা পেয়ে আর কি আমরা খুবই হ্যাপি। এটা বলবো আর কি। না, আপনি আপনি পাচ্ছেন সার্ভিসটা পেয়ে, কিন্তু সাধারণ যারা মানে কর্মী, আপনার তো মনে করেন ওখানে যেহেতু শিক্ষকতার মধ্যে আছেন, একটু আপনাদের একটু লেভেলটা একটু উপরে আছেন, কিন্তু সাধারণ পর্যায়ের কর্মীরা তারা কি পাচ্ছে কিনা, এই আপনি আপনি যেমন পেয়েছেন অন্যরাও পাচ্ছে কিনা, সেটা হলো প্রশ্ন। হ্যাঁ, আমি যখন গেলাম তখন তো দেখলাম ওখানে তো অনেক বাংলাদেশি। আমি তো শতে শতে বলে বলবে হাজার হাজার ওখানে যায়। হ্যাঁ, ওখানে খুব শৃঙ্খলা ভাবে লাইন ধরে দেখলাম সবাই ঢুকছে, এবং সবার টোকেন সিস্টেম আছে সবাই, এবং চেয়ার ওয়েটিং এর ব্যবস্থা আছে, মানে চেয়ার দেওয়া আছে বসার জন্য। তো ওখানে করতে পার। ডেলি তো দেখলাম হাজার হাজার মানুষই যাচ্ছে ওখানে, সবাই তো দেখলাম ওইখানে কেউ মানে ঝামেলা করে নাই, সবাই শৃঙ্খলা মতো বসে আছে, কোনো গ্যাঞ্জাম নাই, কিছু নাই। সবাই তো দেখলাম ভালোই শৃঙ্খলা ভাবে আচ্ছা। আসতে করতেছে আর কি, আচ্ছা, এরকম। আপনার অভিজ্ঞতাটা যদি আরেকজন আছেন শিক্ষক, উনি যদি একটু শেয়ার করেন, উনি কি দেখলেন বা উনি কি বুঝলেন? আমি ডক্টর ক্যাপ্টেন রেজা। আমি তেরেঙ্গানু ইউনিভার্সিটিতে আছি, ইউএমটি ইউনিভার্সিটি, মালয়েশিয়া তেরেঙ্গানু। তো এখান থেকে আমাকে ট্রাভেল করে কেএল পর্যন্ত যেতে হয়েছে। অ্যান্ড দেন আই ফাউন্ড আগে যে আমাদের সমস্যাগুলো ছিল, যখন এম্বাসি নিজে কাজ করত, তখন সার্ভিসের যে কোয়ালিটিটা ছিল তার চাইতে ইএসকেএল হওয়ার ফলে দি সিচুয়েশন ইজ মাচ বেটার ইন টার্মস অফ ট্রান্সপারেন্সি, দি কাজের যে সিস্টেমগুলো, কাজের যে কোয়ালিটিগুলো, এবং সার্ভিস টুয়ার্ডস দি পিপল। যেমন আমি রমজানের একটা দিনে ইএসকেএল এ গিয়েছিলাম আমার পাসপোর্ট রিনিউর কাজে। তো আমি দেখলাম যে ইট ওয়াজ অ্যাবাউট ইভিনিং, ইফতারের কাছাকাছি সময়, দি স্টাফ ওয়াজ সো হেল্পফুল যে প্রত্যেককে একটা করে পানির বোতল দেয়া হলো ইয়েদের পক্ষ থেকে, আচ্ছা। ইএসকেএল এর পক্ষ থেকে। অ্যান্ড আই লাইক দিস, যে মানে ঠিক ওই সময়ে পাসপোর্ট রিনিউর কাজ ফেলে অনেকের পক্ষে বাইরে যে ইফতার করা রেস্টুরেন্টে যাওয়া, ইট কুড বি ডিফিকাল্ট। সো মানে এই যে একটা এক্সটেনশন অফ সার্ভিস, এটা ইট ওয়াজ ভেরি গুড অ্যান্ড টাচিং, যে ঠিক ওই মুহূর্তে সবাইকে একটা করে পানির বোতল দেয়া, তারপরে সবার জন্য একটু সময় বরাদ্দ করে দেওয়া, যে হ্যাঁ আপনারা ইফতার করে এসে আবার ইউ ক্যান কন্টিনিউ ইউর কিউজ। তো এগুলো আমার কাছে মনে হয়েছে যে মাচ বেটার। ইন টোটাল আই উড সে যে গভর্নমেন্টের সার্ভিস দেওয়ার যে ক্যাপাসিটি, এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড, যে ইট শুড বি আউটসোর্সড। যে হুম। যেহেতু এখানে বাংলাদেশের একটা বড় সংখ্যক বাংলাদেশি সিটিজেন এই দেশে আছে, এবং এই বড় সংখ্যককে সার্ভিস দেওয়ার মতো ক্যাপাসিটি অ্যাম্বাসির জন্য এটা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায়, এবং সেই কারণে আউটসোর্সিং ইজ এসেনশিয়াল। এবং এই আউটসোর্সিং এর ফলে এখানে মাল্টিপল বেনিফিট তৈরি হচ্ছে। নাম্বার ওয়ান, যে সবাই খুব সহজে সেবাটা পাচ্ছে, এবং নাম্বার টু, দি সেবার যে স্কোপ সেটাকে এক্সপান্ড করা যাচ্ছে। নাম্বার থ্রি, সেখানে একটা ট্রান্সপারেন্সি এবং সার্ভিস কোয়ালিটি ইমপ্রুভ করছে। নাম্বার ফোর, আই উড সে যে বাংলাদেশি এন্টারপ্রেনারশিপ, যে এমবাসির যে কতগুলো হ্যান্ডস দরকার, কতগুলো উইং দরকার, যে অনেক সময় এমবাসি অনেক কিছু নিজেরা অ্যারেঞ্জ করতে পারে না। সো দ্যাট এই ধরনের সার্ভিস প্রোভাইডার এবং বাংলাদেশি এন্টারপ্রেনিউর্স রা যদি বিভিন্ন কোম্পানি এখানে ক্রিয়েট করে, সেটা এডুকেশন সেক্টরে হোক, হেলথ সেক্টরে হোক, ভিসা অ্যান্ড পাসপোর্ট সেক্টরে হোক, এগুলাতে যদি তারা ক্রিয়েট করে, তাহলে এটা এটা বাংলাদেশিদের সার্ভিস যেরকম ইমপ্রুভড হবে, একই সাথে এম্বাসির পারফরমেন্সও এটা থেকে বাড়বে। এম্বাসি অলসো ক্যান গেট হেল্প ফ্রম দেম, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক টুগেদার। যেসব কাজ এম্বাসি নিজে করতে পারে না, সেসব কাজে এই সব এন্টারপ্রেনারদের কাছ থেকে দে ক্যান গেট হেল্প।
অ্যান্ড আমার মনে হয় যে এটাকে আমি খুব পজিটিভলি দেখছি, এবং ইট শুড বি ফলোড ইন আদার কান্ট্রিজ অলসো, অ্যান্ড আই উড অ্যাপ্রিসিয়েট দ্যাট। থ্যাংক জি, ইউ। আপনার কাছে আসছি। আমি মুরাদ ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখি। আহ, একটা বিষয় আছে, যেহেতু ওই বেসরকারি পর্যায়ে আউটসোর্সিং এর মাধ্যমে ই পাসপোর্টের কাজটা হচ্ছে, এখানে তথ্য নাগরিকদের, বাংলাদেশি নাগরিকদের তথ্য পাচারের একটা কমপ্লেইন আছে, বা কেউ কেউ প্রশ্ন তুলছে। এটার জবাবে আপনি কি বলবেন? এটার জবাবে বলবো যে এটা একেবারেই ভিত্তিহীন, সম্পূর্ণরূপে বানোয়াট এবং মিথ্যাচার প্রচারণা। কারণ তথ্য পাচার করার কোনো সুযোগই স্কেলের কারো নেই। কারণ এই অফিসে ঢুকতে গেলে প্রত্যেকটা অফিসারগণকে একটা মেটাল ডিটেক্টর দ্বারা চেক করা হয়। আমাদের সিকিউরিটি প্রত্যেককে চেক করে যে কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে সেই অফিসের ভেতরে প্রবেশ করতে পারবে না। এবং আসার পরে যখন যে পিসি গুলো আমাদের প্রোভাইড করা আছে, সেগুলো হুম। কম্পিউটার গুলো ফায়ারওয়াল দ্বারা সুরক্ষিত। এই কারণে এখানে সোশ্যাল মিডিয়ামে ঢোকার কোনো স্কোপ নেই, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস। এবং এই কম্পিউটারগুলোতেও কোনো রকম ভাবে বাইরে থেকে পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ বা কিছু দেওয়ার কোনো অপশনই নাই। তো এটা হচ্ছে আর কি আমাদের তো এইখানেই বলতেছে ওরা যে আমরা নাকি আহ, না, তথ্য পাচার আপনাদের এই কাজের প্রক্রিয়ার সাথে কি মানে এম্বাসির মানে নিযুক্ত লোকজন কি ইনভলভ আছে, নাকি একদম সম্পূর্ণ আপনাদের নিয়ন্ত্রণে? তো এটা তো উম, আমরা কোলাবোরেশনে কাজ করি। একটা পোর্শন পর্যন্ত আমরা করি, এরপরে এম্বাসি করে। যেমন ধরেন যে আমরা এম্বাসি এই করে কি, সেটা কি আপনাদের আপনাদের মানে কি বলে স্থাপনায় এসে, নাকি ওনাদের হ্যাঁ, জায়গায়? না, আমাদের অফিসেই এম্বাসির একটা আচ্ছা, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মানে আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আমি আপনাকে বলতে তার মানে চাচ্ছি আপনি যে বলতে চাচ্ছেন যে ফাইনাল আউটপুটটা তাদের হাতে? ফাইনাল আউটপুটটা অবশ্যই তাদের হাতে। আমি একটু আপনার প্রশ্নের উত্তরটা আগে একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা জি, করছি। জি, জি, এখানে জি। এর অনেকগুলো বিষয় আছে। যেমন, তো প্রথমে বললাম যে অ্যাপ্লিকেশন করার যে পদ্ধতিটা আমাদের, যে সব কিন্তু আমরা ই পাসপোর্টের যে লিংক আছে পৃথিবীময় বাংলাদেশের, সবাই যেখানে উন্মুক্ত সবার জন্য, তো সেখানেই আমরা লিংকে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করি। এবং ফর্ম ফিল আপ করার সাথে সাথে কিন্তু প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেন্টকে দিয়ে দেওয়া হয়। অতএব ফর্ম ফিলিং এর এখানে কোনো ধরনের যেহেতু ডিভাইস কোনো সাপোর্ট করে না, অতএব এখানে তথ্য আদান প্রদান বা নেওয়ার কোনো স্কোপ নাই। এরপরে পেমেন্ট তো ব্যাংকিং পুরোটাই। এরপরে আবার যখন বায়োমেট্রিকে ধরেন যে বলছে যে রাতের আধারে কেন আমরা ইএসকেএল কাজ করি। এখন এত মানুষের সেবা দিতে গিয়ে আমরা যেহেতু আউটসোর্সিং, আমাদের প্রবাসী ভাইদের খুব দরকার পাসপোর্টটা, সেহেতু আমরা ডে বাই ডে কিন্তু আমরা প্রস্তুত হয়েছি। এবং এখন কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমরা প্রচুর মানুষ, 1000-1400 মানুষকে আমরা সেবা দিতে পারছি একই ছাদের নিচে। ওয়ান স্টপ সার্ভিস, অ্যাপ্লিকেশন, পেমেন্ট অ্যান্ড বায়োমেট্রিক। তো এখানে ধরেন যে বায়োমেট্রিকে যখন আমাদের অফিসারগণ ঢোকে, তখন কিন্তু তাদের কাছে কোনো ধরনের ডিভাইস, কোনো ধরনের ক্যামেরা, কোনো ফোন, কোন রকম পেন ড্রাইভ, ডাটা কেবল, এইসব কিছু তাদের কাছে থাকে না। তারা শূন্য হাতে ঢোকে এবং প্রথমেই সিকিউরিটির কাছে জমা দিয়ে যায়। তো তারপরে কিন্তু এই যে যখন বায়োমেট্রিকটা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আবার ডিআইপি, যে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট, যে সার্ভারের সাথে এটা সংযুক্ত। তারাই সবসময় এটাকে মনিটর করে। এবং আমরা কিন্তু সুরক্ষা বিভাগ, আপনারা জানেন যে যখন এটা ওপেন হয়, তখন সরকারের সুরক্ষা বিভাগের সচিব মহোদয়, ই পাসপোর্টের প্রজেক্ট ডিরেক্টর বাংলাদেশ সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল ওডিপিডি লেফটেন্যান্ট কর্নেল, মাননীয় হাই কমিশনার স্যারের নির্দেশক্রমে এবং তার দেখভালে আমরা কিন্তু ওয়ান স্টপ সেবা প্রদানের জন্য মালয়েশিয়ায় মোটামুটি ই পাসপোর্টের একটা টিম, প্রজেক্ট টিম, এবং ভেরিডুস যারা বাংলাদেশের সাথে কাজ করে, ভেরিডুসের টেকনিক্যাল টিম, এই সম্মিলিতভাবে আমাদের অফিসে এই যন্ত্রণাদি সরঞ্জামাদি আমাদেরকে এখানে স্থাপন করে। তো এইখান থেকে এই বায়োমেট্রিকে যেহেতু কেউ কোনো ডিভাইস তাহলে নিয়ে ঢুকতে বলা যায় পারতেছে কি না, তো স্কেল এর সাথে এটা যৌথভাবেই এম্বাসি এই কাজটা করছে? তার মানে এটা এমন আমরা না যে সমস্ত কিছু আপনাদের নিয়ন্ত্রণে, বিষয়টা তা না। আমি আমরা আমি যখন একটু কথা বলতে চাই, সৈয়দুল মুরাদ সাহেব, আমি যদি একটু কথা বলি, আমি যদি জি, একটা জি, কথা বলেন। বলি, আপনি মনে কিছু না জি। করেন। কারণ এই ইএসকেল এর ব্যাপারে যারা কথা বলেন, বিভিন্ন মিডিয়া, সাংবাদিক সবাই কথা বলেন, আমার সাথেও অনেকের পরিচিত যারা পক্ষে বিপক্ষে লিখেন বা বলেন, সবাই আমার সাথে সংশ্লিষ্ট। এটা হয়তো আপনি জানেন, জেনে থাকবেন।
তো ওনারা প্রশ্ন করে থাকেন যে এই তথ্য পাচারের ব্যাপারটা খুবই ওনারা হাইলাইট করেন। তো সেক্ষেত্রে আপনি কিছু ব্যাপারটা ক্লিয়ারেন্স করার চেষ্টা করতেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে ডিভাইস দ্বারা আপনাদের যে সংগ্রহ তথ্য, এই ডিভাইস থেকে এই তথ্যগুলো পাচারের সুযোগ আছে কিনা। ব্যক্তিগত ডিভাইস থেকে নেই সেটা বুঝতেই পারলাম, আর আসলে ওই জায়গায় যে তথ্যটা আপনারা কালেক্ট করেন যে ডিভাইস গুলোর মাধ্যম থেকে, এখানে বাইরে পাচার করার সুযোগ আছে কিনা এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করতেন প্লিজ। আচ্ছা, এটা তো অবশ্যই কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে এটা আমরা যখন বায়োমেট্রিক করি তারপর পরই যে কাজগুলো থাকে সেগুলো এম্বাসি, হাই কমিশনের পাসপোর্ট বিভাগে। অতএব এখানে আমাদের আর কোনো রকম কর্তৃত্ব নাই। এবং তারপরে কিন্তু আমরা করে জিনিসটাকে ওদের আন্ডারে চলে যাই, এবং ওনারা তখন এটাকে অ্যাপ্রুভাল দিয়ে ঢাকা প্রিন্টিংয়ের জন্য পাঠান, এবং যেগুলো আবার রিওয়ার্কের জন্য ফেরত আসে সেগুলো ওনারাই করেন। এবং আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন সাথে কে নিয়ে আগাচ্ছি, আর ওনারা ওনাদেরকে পরবর্তী নিশ্চিত করছে। এবং এগুলো direct সরকারের সাথে সম্পর্ক, এবং তো এখানে কোনো রকম কোনো সুযোগ নাই যে আপনি একজনের তথ্য আপনি কাউকে মেল করে দিলেন বা কোনো কিছু কিভাবে সম্ভব। হ্যাঁ, আচ্ছা। আমি ব্যাপারটা বুঝতে পারছি। আসলে আমাদের শ্রদ্ধেয় বুঝতে পারছি ওনার রেগুলার আমি ভিডিও দেখি, ওনার সাথে আমি হয়তো কথা হয়নি কিন্তু ওনার বড় ফ্যান আমি একজন, রেগুলার ভিডিও দেখা হয়। তো আরো বেশ কিছু বিষয় আসলে আছে আমার কাছে তথ্য, যদি আমি উনি আমাকে জানতে চান তাহলে আমি বলবো, বলে আর ক্লিয়ার হবে না আপনাদের। আচ্ছা, না না, আমাদের আসলে ক্লিয়ার করেন এই বিষয়টা। মানে আমি কিন্তু ধরেন এইটা যেহেতু অনেক টেকনিক্যাল বিষয়, অনেক রকম প্রশ্নগুলো আছে, সুতরাং এই পুরো বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। এবং এটা নিয়ে যত বেশি আলোচনা হবে, আমার ধারণা যে আহ, উম, যদি ভেতরে কিছু থেকে থাকে, বিভ্রান্তি থাকে, তাহলে এটা আহ, মানুষের মানে জানা দরকার এবং পরিষ্কার করাও দায়িত্ব। আপনি বলেন আপনার কাছে যদি এই সংক্রান্ত আহ, আরো ব্যাপ- কোনো তথ্য থাকে। ব্যাপারটা হচ্ছে ওখানে যে সেবাটা, আমি দুইটা প্রশ্ন এখানে উত্থাপন হয়েছে খুবই মোটা দাগে। সেটা যদি আমি বলি, একজন বলছেন যে সেবাটা আমরা কেমন পাই এবং আমাদের হাই কমিশনের সক্ষমতার মাত্রা কেমন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যে আমাদের তথ্য পাচার হয়ে যাচ্ছে কিনা। এই দুইটা হুম, প্রশ্ন কিন্তু মোটা দাগে আমাদের মাথায় এসে সবসময় ঘোরাফেরা করে। যারা পক্ষে এবং বিপক্ষে লেখেন তারা এই দুটো বিষয় নিয়ে সবসময় সাংবাদিকতা করে থাকে। এটা আমার কাছে বারে বারেই মনে হয়। সেবার দিকটা আমি যে কথাটা বলবো, সেবার দিকটা ইএসকেএল সবসময় ভালো সেবা দেয়, এটা স্বাভাবিক। আহ হুম, হুম, যেটা হুম। হাই কমিশনের যে অর্থ বল, মানে যে লোকবল, যে বা সে সংকট এবং যে জায়গা যে ব্যাপার ক্যাপাসিটি হাই কমিশনে, আসলে যে পরিমাণ লোক সমাগম হয়, হাই কমিশন এইভাবে আপনাকে সাপোর্ট দিতে পারবে না। মানে লোকবল, যদি হাই কমিশন সাপোর্ট দেন তাহলে তাদেরকে অবশ্যই সেই ধরনের লোকবল এবং সেই ধরনের স্পেস তৈরি করতে হবে। আমরা সাধারণ জনগণ হিসেবে চাই যে আমাদের যে সেবা সেটা অবশ্যই হাই কমিশন দিক এবং হাই কমিশনের দেওয়া উচিত। আমরা আমরা যারা সাধারণ মানুষ তারা আমরা চাইবো, হাই কমিশনের দাবি করব যে তারা আমাদের সেবা দিক, কিন্তু আমাদের যখন সেবা তারা না দিতে পারবে, অতএব আমাদের যদি দেশীয় কোনো প্রতিষ্ঠান সেবা দেয় সঠিকভাবে, সেটা দোষের কিছু আছে বলে আমি দেখি না। দ্বিতীয় যে কথাটা বললেন যে তথ্য প্রসারের বিরুদ্ধে, যেটা আমার সবসময় এসএল এর পক্ষে বলে বা বিপক্ষে বলে, এই জায়গাটা আসলে আমাদের ক্লিয়ার ধারণা আমার মনে হয় যারা স্কেল কর্মকর্তা আছে বা কর্মচারী আছে, জনসম্মুখে তাদেরকে তাদের যে তথ্য পাচার হচ্ছে না এই বিষয়ে তাদের একটা সচেতন ক্যাম্প করা উচিত পুরো মালয়েশিয়াতে, বা যারা এর সাথে সংশ্লিষ্টতা আছে, যে ভাই আমাদের তথ্যটা এইভাবে আমরা ইনপুট করি বা আউটপুট করি, আমাদের সাথে হাই কমিশন সংশ্লিষ্ট, হাই কমিশন প্রশাসনিক কর্মকর্তা সংশ্লিষ্ট। মোর দেন কিওয়ার্ড বা কি যে পাসওয়ার্ড, এটা হাই কমিশনের মূল অথরিটির হাতেই থাকে। এই বিষয়টার বিষয়ে জোরালো ক্যাম্পেইন করে, মানে যারা সাধারণ ওয়ার্কার আছে এবং যারা সাংবাদিক আছে তাদের মধ্যে এই বার্তাটা পৌঁছে দেওয়া খুবই জি স্কেলের জরুরি হয়ে পড়েছে। এটা জি যদি জি। না হয়, এই জায়গাটা যদি বন্ধ না হয়, দিনের পর দিন স্কেল হয়তো খারাপ পর্যায়ে যাবে। এর সাথে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তারা ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক সেটার ব্যাপার না, ব্যাপারটা হুম, হলো নেগেটিভ একটা ইম্প্যাক্ট সব সময় যাবে। সবসময় অর্থাৎ থাকবে। এই জায়গায় এই দুইটা জায়গা আপনাকে বিশেষ করে ক্লিয়ারিফাই করা খুবই জরুরি হয়ে পড়েছে। তা না হলে বাংলাদেশের যে ভাবমূর্তি মালয়েশিয়ার প্রতিদিন নষ্ট হচ্ছে। হয়তো এক পক্ষে সাংবাদিক চাচ্ছে যে থাকুক, এক পক্ষে সাংবাদিক চাচ্ছে থাকুক না, হুম, দুই হুম, হুম। পক্ষে মুখোমুখি অবস্থানে। বাট জি মাঝপথে আমরা যারা এখন গ্রাজুয়েট হচ্ছি বা আমরা 2 দিন পরে পিএইচডি শেষ করছি বা আমরা যখন ইউনিভার্সিটিতে নিয়োগ নিব বা দিব বা আমরা দেশকে রিপ্রেজেন্ট সত্যি করে করতে চাই, তাদের কিন্তু একটা পেশাগত জীবন আমাদের কিন্তু বড় করে ইম্প্যাক্ট করবে। কারণ বলবে তোরা জি। কাদা সরাসরি জাতি।
বা আপনারা এটা জি ভালো জাতি নন। আমরা জি এটা জি চাই জি না, আমরা হাই কমিশনের কাছে অনুরোধ করতে চাই যে হাই কমিশন যারা আছেন নীতি নির্ধারক মণ্ডলী, আপনারা আপনারা তো বসিয়েছেন, আপনাদের অনুমতি ছাড়া তো স্কেল এখানে আসে নাই, এটা তো পায়ে হেঁটে জি আসে নাই, তাই না? পায়ে হেঁটে আসে নাই। তাহলে আপনারা এই স্কেলের পাশে দাঁড়িয়ে যারা লিখছেন, যারা পক্ষে বিপক্ষে, তাদেরকে প্রতিহত করেন বা তাদের পক্ষে কথা বলেন হুম, যে এই স্কেল আমাদেরই সম্পদ, বা এই স্কেল আমরা নিয়ে যাচ্ছি, আমাদের সক্ষমতা নেই বা যেটাই আছে, দুর্বলতা জি। বা সবলতা যা আছে, এটা হাই কমিশনের পক্ষ থেকে একটা বিবৃতি আসুক। আর ইএসকেএল এর পক্ষ থেকে হাই কমিশন ইএসকেএল মিলে জনসচেতনমূলক ক্যাম্প তৈরি যৌথ হোক, একটা একটা, ক্যাম্প হ্যাঁ, করুক, যৌথ একটা অবস্থানটা ক্যাম্প করুক, পরিষ্কার আমি হওয়া এটাই, উচিত। জি পরিষ্কার হোক। তা নাহলে জি কাদা ছোড়াছুড়ি দেশের বাইরের জি মাটিতে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু বহন করে, এটা জি জি পক্ষপাতিত্ব জি। নয়। হ্যাঁ, আমাদের হাতে আর বেশি সময় নেই, 2-3 মিনিট আছে। আমি আমাদের যে শিক্ষক অতিথি আছেন তার কাছ থেকে একটু শুনে আমি ফিনিশিংটা মুরাদ ভাইকে আহ্বান করব। যে আমাদের একজন যে শিক্ষক অতিথি আছেন তার কাছে যাচ্ছি। আমি বলবো যে যেহেতু লার্জ নাম্বার অফ পপুলেশন, লার্জ নাম্বার অফ সিটিজেন, হুম হুম বাংলাদেশি সিটিজেন আমরা এখানে আছি, আমাদের যেই সেবা দরকার সেই সেবার ক্যাপাসিটি বিল্ডিং কখনোই সম্ভব নয় এম্বাসির পক্ষে। এই কারণেই আই উড রাদার সাজেস্ট যে শুধু পাসপোর্ট নয়, যদি সে ইফ দে ক্যান এক্সপান্ড ইট ফর আমাদের যে ওয়ার্কার্স আছে তাদের যে বিভিন্ন ধরনের সার্ভিস দরকার, তাদের আহ, রাইট। উম, আহ, বিভিন্ন ধরনের কোঅপারেশন দরকার, লিগ্যাল কোঅপারেশন, হুম 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 তাদের হুম হুম বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল মেডিকেল সার্ভিসেস হুম হুম দরকার। হুম এসবের জন্য যদি আউটসোর্স করা যায় এবং বাংলাদেশি এন্টারপ্রেনিয়ররা যদি এখানে হুম 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 কোম্পানি গড়ে তোলে এবং এর দ্বারা যদি আমাদের সিটিজেনরা এখানে বেনিফিটেড হয়, সো দ্যাট ইজ রাইট রাইট। ওভারঅল ভিশন অফ দি নেশন। মানে জি আমাদের জি যেহেতু এক্সপেট্রিয়েটরা প্রচুর ফরেন কারেন্সি দেশে পাঠাচ্ছে এবং দ্যাটস এ কি কন্ট্রিবিউশন ফর দি ন্যাশনাল ইকোনমি। তো আমি মনে করি যে সেইটাকে মাথায় রেখে যে আমাদের উচিত জি এই বিষয়টাকে পজিটিভলি দেখা এবং আরো বেশি কোম্পানিকে এনকারেজ করা টু কাম আপ উইথ দি সার্ভিস আইডিয়াস, যে আমাদের জি। ওয়ার্কার ক্লাসকে, আমাদের হুম স্টুডেন্টসদেরকে, হুম। আমাদের হেলথ বা মেডিকেল সার্ভিসেস সিকিং যারা আছেন তাদের সবাইকে কিভাবে সার্ভিসগুলো দেওয়া যায়। অনেক ধন্যবাদ। জি, মুরাদ ভাই, আপনি খুব 30 সেকেন্ডে যদি একটু ফিনিশিং দেন, আমাদের হাতে এই মানে সময় নেই আর কি। আর আমাদের যে আদার যেটা হচ্ছে তথ্য পাচার, যে আমাদের সিস্টেমের কারণে ইএসকেল এর কোনো অফিসার তো কোনো ধরনের তথ্য আদান প্রদান করতে পারে না। এটা হচ্ছে একটা দালাল চক্র, সিন্ডিকেট, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইএসকেল এর মূল প্রক্রিয়া সম্পর্কে না জেনে, মানে ন্যূনতম কোনো জ্ঞান হুম না হুম। রেখেই এই, আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার প্রচারণা করছে, যা মালয়েশিয়ান প্রবাসীদেরকে সত্যি সত্যি বিভ্রান্ত করছে। দর্শক শুনছিলেন অতিথিদের আলোচনা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি প্রযুক্তি। আপনারা জানেন যে ই পাসপোর্ট, এবং সারা বিশ্বব্যাপী এখন ই পাসপোর্টের একটা সমাদর আছে বা এটি গ্রহণযোগ্য। আহ, যদি মালয়েশিয়ায় এই বিষয়টি খুব প্রতিষ্ঠিত হয়, তাহলে আউটসোর্সিং এর মাধ্যমে সারা মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জায়গায় একই আহ, ব্যবস্থাটা নেওয়া যায়। এবং এতে যারা প্রবাসী বাংলাদেশি আছে, দিনকে দিন যাদের সংখ্যা বাড়ছে, এম্বাসির পক্ষে একার পক্ষে সম্ভব হচ্ছে না, সুতরাং আউটসোর্সিং কোম্পানির মধ্য দিয়ে এই প্রযুক্তি এবং এই সেবাটা যাতে খুব দ্রুত সম্প্রসারণ হয়, এবং নিশ্চয়ই এটা জনপ্রিয় হবে। দর্শক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।